নমস্কার। জীবন স্মৃতি রবীন্দ্রনাথ এই পর্বে আমরা রবীন্দ্রনাথের জীবন স্মৃতি পড়ে চলেছি একের পর এক পর্ব। আগের ভিডিওতে আমরা ভারতী পত্রিকাকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুর পরিবারের বাড়ি এবং ইত্যাদি ইতিহাস সম্পর্কে রবীন্দ্রনাথ তার জীবন স্মৃতিতে যেটুকু লিখেছেন সেটা আমরা পড়েছি। আজকে আরও একটি ছোট পর্ব, খুবই ছোট, আমেদাবাদ। এরপর রবীন্দ্রনাথ বিলাত যাত্রা করবেন। বিলাত যাত্রার আগে উনি আমেদাবাদে কিছুদিন ছিলেন, সেই সময়টুকুর একটা ছোট্ট পর্ব আমরা পড়ে নেব। ভারতী যখন দ্বিতীয় বৎসরে পড়িল, মেজদাদা প্রস্তাব করিলেন আমাকে তিনি বিলাতে লইয়া যাইবেন। পিতৃদেব যখন সম্মতি দিলেন, তখন আমার ভাগ্যবিধাতার এই আরেকটি অযাচিত বদান্যতায় আমি বিস্মিত হইয়া উঠিলাম। বিলাত যাত্রার পূর্বে মেজদাদা আমাকে প্রথমে আমেদাবাদে লইয়া গেলেন। তিনি সেখানে জজ ছিলেন। আমার বউ ঠাকরুন এবং ছেলেরা তখন ইংল্যান্ডে, সুতরাং বাড়ি এক প্রকার জনশূন্য ছিল। শাহীবাগে জজের বাসা, ইহা বাদশাহী আমলের প্রাসাদ, বাদশাহের জন্যই নির্মিত। এই প্রাসাদের প্রাকার পাদমূলে গ্রীষ্মকালের ক্ষীণ স্বচ্ছ স্রোতা সাবরমতী নদী তাহার বালুশয্যার এক প্রান্ত দিয়া প্রবাহিত হইতেছিল। সেই নদী তীরের দিকে প্রাসাদের সম্মুখভাগে একটি প্রকাণ্ড খোলা ছাদ। মেজদাদা আদালতে চলিয়া যাইতেন। প্রকাণ্ড বাড়িতে আমি ছাড়া আর কেহ থাকিত না। শব্দের মধ্যে কেবল পায়রাগুলির মধ্যাহ্ন কূজন শোনা যাইত। তখন আমি যেন একটা অকারণ কৌতূহলে শূন্য ঘরে ঘরে ঘুরিয়া বেড়াইতাম। একটি বড় ঘরের দেওয়ালের খোপে খোপে মেজদাদার বইগুলি সাজানো ছিল। তাহার মধ্যে বড় বড় অক্ষরে ছাপা অনেক ছবিওয়ালা একখানি টেনিসনের কাব্যগ্রন্থ ছিল। সেই গ্রন্থটি তখন আমার পক্ষে এই রাজপ্রাসাদেরই মতো নীরব ছিল। আমি কেবল তাহার ছবিগুলির মধ্যে বারবার করিয়া ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতাম। বাক্যগুলি যে একেবারেই বুঝিতাম না তাহা নহে, কিন্তু তাহা বাক্যের অপেক্ষা আমার পক্ষে অনেকটা কূজনের মতোই ছিল। লাইব্রেরিতে আর একখানি বই ছিল। সেটি ডাক্তার হেবলিন কর্তৃক সংকলিত শ্রীরামপুরের ছাপা পুরাতন সংস্কৃত কাব্য সংগ্রহ গ্রন্থ। এই সংস্কৃত কবিতাগুলি বুঝিতে পারা আমার পক্ষে অসম্ভব ছিল, কিন্তু সংস্কৃত বাক্যের ধ্বনি এবং ছন্দের গতি আমাকে কতদিন মধ্যাহ্নে অম্রশতকের মৃদঙ্গঘাত গম্ভীর শ্লোকগুলির মধ্যে ঘুরাইয়া ফিরিয়াছে। এই শাহীবাগ প্রাসাদের চূড়ার উপরকার একটি ছোট ঘরে আমার আশ্রয় ছিল। কেবল একটি চাক ভরা বলতার দল আমার এই ঘরের অংশী। রাত্রে আমি সেই নির্জন ঘরে শুইতাম। এক একদিন অন্ধকারে দুই একটা বলতা চাক হইতে আমার বিছানার উপর আসিয়া পড়িত। যখন পাশ ফিরিতাম তখন তাহারাও প্রীত হইত না এবং আমার পক্ষেও তাহা তীক্ষ্ণভাবে অপ্রীতিকর হইত। শুক্লপক্ষের গভীর রাত্রে সেই নদীর দিকের প্রকাণ্ড ছাদটাতে একলা ঘুরিয়া ঘুরিয়া বেড়ানো আমার আর একটা উপসর্গ ছিল। এই ছাদের উপর নিশাচর্য করিবার সময়ই আমার নিজের সুর দেওয়া সর্বপ্রথম গানগুলি রচনা করিয়াছিলাম। তাহার মধ্যে বলি ও আমার গোপালবালা, বলি ও আমার গোপালবালা, বলি ও আমার গোপালবালা গানের লাইন
গানটি এখনও আমার কাব্যগ্রন্থের মধ্যে আসন রাখিয়াছে। ইংরেজিতে নিতান্তই কাঁচা ছিলাম বলিয়া সমস্ত দিন ডিকশনারি লইয়া নানা ইংরেজি বই পড়িতে আরম্ভ করিয়া দিলাম। বাল্যকাল হইতে আমার একটা অভ্যাস ছিল, সম্পূর্ণ বুঝিতে না পারিলেও তাহাতে আমার পড়ার বাধা ঘটিত না। অল্প স্বল্প যাহা বুঝিতাম তাহা লইয়া আপনার মনে একটা কিছু খাড়া করিয়া আমার বেশ একরকম চলিয়া যাইত। এই অভ্যাসের ভালো মন্দ দুই প্রকার ফলই আমি আজ পর্যন্ত ভোগ করিয়া আসিতেছি। বিলাত যাত্রার আগে আমেদাবাদ পর্বে এইটুকুই রবীন্দ্রনাথ লিখেছেন যে আমেদাবাদে তার মেজ দাদা, তিনি যে বাড়িটিতে থাকতেন, বাদশাহী আমলের প্রাসাদ, বাদশাহের জন্যই সে প্রাসাদ নির্মিত হয়েছিল, সেই প্রাসাদে তিনি, তার দাদা যেহেতু থাকতেন, অতএব তিনি দাদার ঘরে উঠেছেন এবং তিনিও সেখানে ওই সময়ে একাকী সারাদিন ওই বাড়ির মধ্যে থাকতেন, ঘুরে বেড়াতেন এবং কী ধরনের তার মানসিক চিন্তাভাবনা হতো ইত্যাদি এবং ইত্যাদি তিনি বিস্তৃতভাবে লিখেছেন। এইখানে এই পর্বটি পড়তে গিয়ে আরও অনেক পর্বেই আমি রবীন্দ্রনাথের জীবন স্মৃতি থেকে অনেক সাহস সঞ্চয় করার সুযোগ পাই। এখান থেকেও পেলাম, বারবারই পাই, যে যেমন আমি রবীন্দ্রনাথের মতো লোক, আমি গতকাল বলেছি যে রবীন্দ্রনাথ 16 বছরে পত্রিকার সম্পাদনার সঙ্গে যুক্ত রয়েছেন, আমাদের ক্ষেত্রে সেটা 32 বছর। রবীন্দ্রনাথের পারিবারিক দিক থেকে সাহিত্য, সংস্কৃতি, শিল্প সমস্ত দিক দিয়ে যে পুষ্টি তিনি অর্জন করেছিলেন, সেই কারণে তাঁর 10 বছর মানে আমার ব্যক্তিগতভাবে আমার 60 বছরের সমান, বা হয়তো তারও কম। আমি তারও কম, তো হয়তো কেন তারও কম, অবশ্যই তারও কম। তাই রবীন্দ্রনাথ যখন স্বীকার করছেন যে তিনি এই কবিতার বইটি পড়ে বুঝতেন না, এই সংস্কৃতের মন্ত্র পড়ে বা সংস্কৃত কাব্য পড়ে তিনি বুঝতেন না, তখন আমার এই যে আমি বুঝি না, আমি নিজে যে মূর্খ বলে ঘোষণা করি বারবার নিজেকে, আমি যে বুঝি না, এটা যে কতদূর যুক্তিসঙ্গত হয়েছে বা হচ্ছে, এইটা ভেবে আমি আশ্বস্ত হই যে আমি বুঝি না বলাতে, আমি মূর্খ, আমি বুঝি না, আমি কিছু জানি না, এই কথা বলাতে হয়তো কারুর কখনো কখনো অসুবিধা হতে পারে। অসুবিধা হওয়ার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না, হয়তো তারা মনে করেন হয়তো অসুবিধা হয়, কিন্তু এখন এই সব রবীন্দ্রনাথের সুরে সুর মিলিয়ে যদি আমি বলি, তাহলে আমার বলাটা খুবই সঙ্গত এবং আমার মনে হয় আমাকে আরও অনেক অনেক বেশি বিনয় রপ্ত করতে হবে। তবে কৃত্রিম বিনয়ে, যে বিনয় প্রদর্শিত হয়, সেই বিনয়ে আমি অভ্যস্ত নই। তাই বাধ্যত যারা আমার সঙ্গে পরিচিত নন, যারা আমাকে কদাপি চেনেন না, জানেন না, তাদের আমাকে অহংকারী, উদ্ধত এসব মনে হতেই পারে। তা সেই সংশয় আমার মধ্যেও কাজ করে যে আমি যে বিনয়টা শিখব, সেই শেখাটার প্রকাশ আমার কিভাবে হবে, সে রাস্তা আজও পর্যন্ত আমি আবিষ্কার করতে পারিনি। তাই আমি নিজেকে নিজে বারবার করে শোনাই যে আমি অশিক্ষিত, আমি মূর্খ। নমস্কার।